নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব মহাশ্বেতা দেবীর লেখা গল্প দুজনে। একজন এলেন কেষ্টনগর লোকালে, আরেকজন এলেন কল্যাণী লোকালে। একজন আরেকজনকে দেখতে পেয়েই উঠে আসছিলেন, আরেকজন হাত নেড়ে বসতে বললেন। তারপর হাতের ব্যাগের ভারে হাঁপাতে হাঁপাতে কল্যাণী এসে রমেশের পাশে বসলেন। কতক্ষণে এসেছ? এই তো এলাম। সঙ্গে ওগুলো কি? সজনে ডাঁটা। ওদের তো খাওয়া হয় না এসব। রাখো তো, বয়েই মরবে। তোমার ছেলের বাড়ির সজনে ডাঁটা রাত ভেগে ফেলেই দেবে। তুমি কিছু আনোনি? কি আনতাম? মুড়ির মোয়া? তাও করতে পারেনি তনু। ওর ছেলের জ্বর, সময় পায় না। আমারও তো সেই অবস্থা। তনু বলে, তারা কি পাঠায় যে তুমি বয়ে নিয়ে যাও? খুব কথা শোনায় না? রমেশের গলাটা বড় অসহায় শোনায়। না, তেমন আর কি। তনু তো বরাবরই। জামাই কি বলে? সেই এই কথা, বাড়ির ব্যবস্থা হলো? হ্যাঁ গো, বাড়ির ব্যবস্থা হবে। সবই তো বিনুর হাতে। একেবারে সব তুলে দিলে? কি করতাম? রমেশ মৃদু হাসেন, বলেন, চলো দোকানে গিয়ে চা খাই। তোমার তো চায়ের শখ আজও। দুজনেই যেন জেনে শুনে অভিনয় করছেন। কল্যাণী ছেলে মানুষের মতো বললেন, চলো। তাই চলো। চায়ের সঙ্গে ওই যে মচমচে বিস্কুট। চা খাওয়ালে পানও খাওয়াতে হবে। হাসিতে ছলছল করেন কল্যাণী, যেন তার বয়স ৭২ নয়, যেন রমেশ ৭৭-এ বুড়ো নন, যেন ছেলেমেয়েরা ওদের ২ মেয়ের বাড়িতে থাকার ব্যবস্থা করেননি, যেন মাসের প্রথম শনিবার ওরা ছেলের কাছে টাকা নিতে আসেন না। সবটা যেন ভীষণ মজা। রমেশও সহাস্যে বলেন, খাবো পান, ভাব কি? প্রতিদিন গোপাল ভাণ্ডারে খাতা লিখি, রীতিমতো ৫০ টাকা রোজগার করি, পকেটে পয়সা আছে। আমি তো কিছুই করি না। তনুর সংসারে রাঁধো, তা ছেলেমেয়ে দেখো, ভেবে দেখো মাস গেলে টাকা চাইতে পারো কিনা। তাই চাওয়া যায়? চাইলে বুদ্ধির কাজ করতে। চা খেয়ে পান চিবোতে চিবোতে দুজনে এগোলো। শিয়ালদা থেকে বাস ধরে যাদবপুর, তারপর রিকশা চেপে গল্ফ গ্রিন। কোম্পানির দেওয়া ফ্ল্যাট, ডুপ্লেক্স বাড়িতে ওরা নিচেই বসে থাকেন। নিচের ঘরটা বসার ঘর। বিনুদের কাছে কত রকম লোক আসে, রবিবার বলে কথা। আরেকটা ছোট ঘরও আছে, সে ঘরে ২টি ঝি থাকে। সে ঘরেই উঠে যেতে হয় লোক এলে। বিনুকে নিচে পাওয়া যায়। নন্দিতা অনেক বাদে ভেবে নেমে আসে, তারপর আহারাদি। একটি করে খাম পায় দুজনে। রমেশের বুক ধুকপুক করে। হৃৎপিণ্ড অথবা হৃদয় এত চাপ সইতে পারে না আর। বড্ড আগে রমেশের দৌড় শুরু হয়েছিল তো। হৃদয় বা হৃৎপিণ্ড অনেক ব্যবহারে জীর্ণ এখন। খাম খুলে কি দেখবেন? এবার ১৫০ নেই, ১০০ আছে। খাম খোলেন না, অত ছোট হতে পারেন না। তারপর দুজনে আবার রিকশা চেপে বাসে চড়ে শিয়ালদা যান। নন্দিতা বলে, ট্রেনে যাদবপুর আসতে পারেন না? রমেশ মৃদু হাসেন। ওই বাস, রিকশা, কল্যাণীকে কিছু বেশিক্ষণ কাছে পাওয়া। একটি রাতও থাকতে বলে না বিনু। শিয়ালদায় কল্যাণীকে ট্রেনে তুলে দেন রমেশ, নিজে দাঁড়িয়ে থাকেন ট্রেনের জন্য। রিকশায় চেপে রমেশ বলেন, ওদের দোষ নেই কল্যাণী, আমারই দুর্বুদ্ধি।
কেন ওদের কথা শুনতে গেলাম? কল্যাণী তেমন হেসেই বলেন, বার্ধক্যে শুনতেই হয়। কিন্তু আমরা তো না শুনতেও পারতাম। এখন আর ভেবে কি লাভ? শুধু দুজনে যদি একসঙ্গে থাকা যেত। কল্যাণী সে কথা চাপা দিয়ে বলে ওঠেন, দেখো দেখো, আম গাছটায় কত মুকুল ধরেছে। আর মুকুল। দুজনেরই মনে ভাসে গোড়াবাজার ছাড়িয়ে জমিদারি এলাকায় অনেকখানি জমির উপর একটি একতলা বাড়ি, 3টি আম গাছ। একটিতে আর ফল ধরে না। বহরমপুরে পৈতৃক জমি ছিল বলে সস্তার দিনে রমেশের বাবা যে 4 কামরার একতলা বাড়ি করেন, রমেশের সময়ই তা জীর্ণ হয়ে যায়। তবু নিজের বাড়ি। ছেলেমেয়ে চলে গেল, নিজেরাই ছিলেন, থাকতেই পারতেন। বিনু একদিন অনেক স্বপ্ন এনে হাজির করেছিল, রমেশকে ভাসিয়ে দিয়েছিল। রীতিমতো সম্মেলন বসে গিয়েছিল। বিনু, অনু, তনু। 8 কাঠা জমির ওপর 2 কাঠা জোড়া বাড়ি, তাও ঝুরঝুরে। বাবা যে পেনশন পান তাও নয়। একটা বড় কোম্পানির মেহজো সাহেব বিনুর মুখে এ কেমন কথা? বিনু কোনো কাজ পাচ্ছিল না বলেই তো রমেশ বাপ হয়ে সেই আশ্চর্য আত্মত্যাগ করেছিলেন। ডাক্তারি সার্টিফিকেট দিয়ে নিজেকে আর কর্মকরিত অক্ষম বলে সকলের হাতে পায়ে ধরে নিজেকে রিটায়ার করিয়ে বিনুকে ঢোকালেন বিদ্যুৎ বোর্ডে। টাউনেই চাকরি, এমএলএ চেনা। রমেশবাবুর বাবা ছিলেন নামকরা হেডমাস্টার। বিনু চাকরি করে দিতে তুলারামবাবু বলেছিলেন, এটা যে কি করলেন, ভুল করলাম। আজকাল ছেলে কি বাপকে দেখে? বিনু তেমন ছেলে নয়। দেখুন, এখানেই থাকবে, সাইকেলে আপিস যাবে। এখন তো এমন সুযোগ ভাবাই যায় না। দেখুন, রাজনীতি করা ছেলে না, তেমন রাজনীতি বিনু করে না। দেখুন, বিনু তেমন রাজনীতি কখনো করেনি, যার জন্য বিপন্ন হতে হয়। ও যে তাদের সঙ্গে থাকতো তাদের মন জোগাতে। কোথা থেকে কি যোগাযোগ করেছিল ওই জানে। কেমন করে ওই আমদানি রপ্তানির আপিসে ঢুকে গেল, ঢুকিয়ে দিল পরিমল, যে নাকি মস্ত বিড়ি মার্চেন্টের ছেলে এবং বিড়ির নামের গন্ধ কাটতেই বোধহয় কলকাতায় এক বিদেশি জেনারেটর কোম্পানির এজেন্ট হয়েছে। বিনু যখন বলেছিল কাজ ছেড়ে দিচ্ছে, রমেশবাবুর মাথা ঘুরে গিয়েছিল। বসে পড়েছিলেন চৌকিতে। তার মানে 3 বছরও তো হয়নি। তাতে কি কোনো গোলমাল হয়েছে? কল্যাণী বলেছিলেন, বল বাবা, তোর বাবাকে বল, ওর সঙ্গে সকলেরই চেনা আছে, দরকার হলে কালুবাবুকে বলবেন। সম্পূর্ণ অচেনা এক বিনু অচেনা গলায় হেসেছিল তাচ্ছিল্য ভরে, ঘরদোর কাঁপিয়ে। কালুবাবু টাবু আউট মা, ওসব বুড়ো হাবড়া খাদিমার্কার নেতারা আউট। এখন অন্যরকম সব। নয় তাই হলো, কাজ ছাড়বি কেন? অনেক ভালো কাজ পেয়ে গেছি। রমেশবাবু তখনও বোঝেননি। কি কাজ? কত বেতন? সরকারি কাজের মতো সিকিউরিটি আছে? পরিমল নাচায় আর তুই নাচিস? সিকিউরিটি? এই ভাঙা বাড়িতে থাকো, এই পচা টাউনে বাস করো, এটা কি জীবন? কি বলতে চাও তুমি? আমি জীবন কাটাইনি? কাটিয়েছ পোকামাকড়দের মতো। বিনু, কার সঙ্গে কথা বলছিস? তোর জন্য লোকটা চাকরি ছেড়ে দিল, তোর মুখ চেয়ে। বিনু ভীষণ রাগে বলেছিল, সেই জন্যই তো, আমার জন্য উনি যে একটা মস্ত ত্যাগ করেছিলেন, সে কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। আমি সহ্য করতে পারছি না। পরিমল একটা ধান্দাবাজ ছেলে।
আজ যে মাসে 20,000 কামাচ্ছে, কোম্পানির পয়সায় জাপান যাচ্ছে, সল্টলেকে যে বাড়ি করছে। আরে তোমাদের বুঝতে হবে যে আমি কত লাকি। পরিমল আরও উপরে উঠছে, আরও উপরে উঠবে, মন্ত্রীদের সঙ্গে ওঠে বসে। আমরা আমরা কি করব? আমি টাকা পাঠাবো। তুই কি পাবি যে পাঠাবি? শুরু করছি তো 3,000-এ। বিনু বিজয় গর্বে হেসেছিল। 3,000? এটা শুরু, এরপরে আমিও উঠব। এমনি করেই বিনু চলে যায়, আর সহজশুদ্ধ চেনা মানুষ রমেশকে বলতে থাকে, শতপুত্রের সম এক ছেলে হে তোমার, লাইন ধরে ফেলেছে। তোমার মতো ভাগ্যবান কে? না, 500 টাকা প্রতি মাসে এসেছে। 2 বছরের মাথায় বিনু বিয়েও করেছে। গাড়ি চালিয়ে দার্জিলিংয়ে মধুচন্দ্রিমা যাবার সময় নন্দিতাকে দেখিয়ে নিয়ে গেছে। থাকতে পারেনি। ফারাক্কায় ডাকবাংলো বুক করা আছে। নন্দিতা ঠিক আধ ঘন্টা ছিল। দেয়ালে অনু তনুর বিয়ের বসুধারা চিহ্ন দেখে বলেছিল, কি অপূর্ব হিন্দু বিয়ে। আর বাড়িটা দেখে বলেছিল, কি অপূর্ব, যেন পথের পাঁচালী সিনেমার মতো। সন্দেশ, নিমকি, রসগোল্লা কিছু খায়নি নন্দিতা। কল্যাণী ওকে বসিয়ে শাঁখা কিনে এনেছিলেন, পরিয়ে দিয়েছিলেন। শাঁখ বাজাবেন, 5 জনকে ডাকবেন, ওরা সে সময়ই দেয়নি। বিনু বলেছিল, নন্দিতা আমাদের জেনারেল ম্যানেজারের মেয়ে, ও নিজেও একটা ব্রিটিশ ফার্মে চাকরি করে। ঘোড়াটি মুখে হেসে নন্দিতা বলে, করতো, হ্যাঁ এখন আর। রমেশবাবু বলেছিলেন, বিয়ের পর আর। না না, যখনই চাইবে কাজ পেয়ে যাবে। হুশ করে গাড়ি চালিয়ে ওরা চলে গিয়েছিল। গাড়িতে উঠে বিনু বলেছিল, বিয়েটা হঠাৎ হলো, জানাতে পারিনি। রমেশবাবু বারবার মাথা নেড়েছিলেন। এমন যে হয়, এমন যে হতে পারে, সবই ওর অজানা। এই বিনুই কি অনুতনুর বিয়েতে কোমরে গামছা বেঁধে মাছের টুকরো গুনে গুনে তুলেছিল? বলেছিল কাপড় চোপড় কিনবে বিমলের দোকানে, ও সস্তায় দেবে। বীরনগরে অনুর শ্বশুরবাড়ি আর কল্যাণীর ঘোষপাড়ায় তনুর শ্বশুরবাড়ি। এই বিনুই যেত। টাউনের লোকও বলল, বিনু খুব রাইজ করেছে। অনুতনুও বলল, দাদাই দেখালো। রমেশ বলেছিলেন, কল্যাণী, আমি তুমি যতদিন, তারপর ওরা এ বাড়িতে পা রাখতেও আসবে না। তাই আর আসে? যাক, যা হয় করবে। বিনু কিন্তু মাঝে মাঝে আসত। ফারাক্কা যাবার পথে, মালদা যাবার পথে ঝিলিক দিয়ে যেত। কল্যাণী আর রমেশ সে সময়টা খুব কাছাকাছি আসেন। রমেশ বুঝতে চেষ্টা করত তাদের কি কি অসহ্য লাগত বিনুর কাছে। কেন সে নোঙর কেটে বেরিয়ে গেল? কেন কেন কেন? কল্যাণীর হাতের শুক্তো খেয়ে তার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে যেত। সাধ্যে কুলোলে তিনি নতুন বাজার থেকে ইলিশ কিনতেন। আমের দিনে পিতৃপুরুষকে আম উৎসর্গ করে আম মুখে দিয়ে বলতেন, এই কি সাদৌলা? বহরমপুরের আমেও ভেজাল ঢুকে গেল। সাদৌলা আনতেন বাবা। আমের গায়ে টিকিট মারা থাকত, ঘড়িতে 1টা বাজলে খাবেন। বাড়ির বাগানে হেঁটে বলতেন, এই গাছটা ফল দেয় না আর, আমি মরলে এই গাছের কাঠে। এসব কি খুব মন্দ জিনিস? মানুষকে উঠতে দেয় না। সূর্যও ওঠে, মানুষও ওঠে। মানুষরা এখন সূর্য হতে চায়। বিনুদের কাছে ওঠার মানে হল টাকা, গাড়ি, বাড়ি, সম্পদ। দুঃখের কথা হল, রমেশও নিজেকে কোনোদিন গরিব ভাবেননি। একসময়ে প্রাইভেট বিদ্যুৎ সরবরাহের কোম্পানি ছিল, পরে সরকার বিদ্যুৎ নিয়ে নিল।
সরকারি কাজ করছি, নিজের ভিটেই থাকি, বাগানের কোণে চালা করে দিয়েছি। হলধর রিকশা টানে, ওর বউ কাজকর্ম করে। আমি একজন ভদ্রলোক, শান্তিতে আছি। বিনু যে শান্তিকে এমন তুচ্ছ ভাবল, তাকে বলল, পোকামাকড়ের জীবন কাটাচ্ছে পচা টাউনে। তুলারামের ছেলে খেলারামও উঠছে, সেও সেদিন বলে গেল, এখন মুষ্টিভিক্ষায় তুষ্ট থাকলে চলবে না কাকাবাবু। বাড়িটুকু চাকরিটুকু ওই টুকুটুকু করতে করতেই বাঙালি শেষ হলো। এখন বড় স্বপ্ন দেখতে হবে, বড়ভাবে ভাবতে হবে। আপনারা বড্ড সেকেলে হয়ে আছেন। চলতে চলতে রমেশ বললেন, খেলারাম আমাকে সেকেলে বলেছিল, মনে আছে? ও ছোড়ার বাক্য কি? কল্যাণী তরুণীর মতো হেসে বললেন, সেকেলেই তো, নতুন ছাদের ফ্ল্যাটে থাকবে, ফ্যাশানি ঘরদোর হবে, সেটা ভাবতেই পারছো না। তুমি ভাবতে পারছো? এই দেখো, কবে আর আমি কি ভেবেছি বলো? তুমি ভাবিয়েছ, আমি ভেবেছি। হ্যাঁ, রমেশবাবুই ভেবেছিলেন। বিনু, অনু, তনু, নন্দিতা সকলে উঠেছিল বিনুর বাড়িতে। বিনুর এ গাড়িটা আরও নতুন, আরও বড়। ড্রাইভারের পোশাক দেখে কল্যাণী বলেছিলেন, চা নিন। বিনু বলেছিল, অবাক করে দিলাম তো মা, দুটো ইলিশ এনেছি, আর তনুটা কিনল কাঁচা আম, মাছ ভাজা, মাছের পাতুরি আর কাঁচা আমের ঝোল, রাতে হবে খিচুড়ি। নন্দিতা বলেছিল, ডিভাইন। রাতে থাকবি তো? জায়গা কোথায়? ঘর বিছানা সবই আছে, গরম লাগবে মা। আমি আর নন্দিতা ট্যুরিস্ট লজে চলে যাব, ড্রাইভারও। যা বুঝিস। তনু কল্যাণীতে বিশ্ববিদ্যালয়ের অফিস কর্মী, ওর স্বামী অধ্যাপক। ওরা যে বাড়িতে থাকে সেই চমৎকার বাড়িটা কিনে নিচ্ছে। অনুর স্বামী কৃষ্ণনগরে পূর্ত বিভাগের কর্মী, ইউনিয়ন নেতা। বীরনগরে অনু শিক্ষিকা, জবরদস্ত গৃহিণী। শ্বশুরবাড়ি ছেড়ে ওখানে একতলা বাড়ি করেছে, গোছানো সংসার। বিনু আর নন্দিতার দুই ছেলে, অনুর এক ছেলে এক মেয়ে, তনুর দুটি মেয়ে। বিনুর দুই ছেলেই কোথায় যেন কোন পাহাড়ের দেশে বোর্ডিংয়ে থাকে। পৌত্রদের রমেশ ও কল্যাণী বার দুয়েক দেখেছেন। সত্রাজিৎ, শত্রুজিৎ ওরফে বাণী ও বনি। ঠাকুরদা ঠাকুরমার বাংলা কথা বোঝেনি, ওরাও ওদের কথা বোঝেনি। বোর্ডিংয়ে না রাখলে নাকি নন্দিতার ভীষণ পরিশ্রম হয়, খুব ব্যস্ত সামাজিক জীবনও ওর। তাছাড়া বাপকে বাড়িতে পার্টি দিতে হয়, ছেলেদের ওসব দেখা ভালো নয়। বিনু বলেছিল, অমন স্টেটসে স্কুল, কলকাতায় তো ওসব নেই, পাহাড়ে চড়বে, খেলাধুলা করবে। রমেশ ভেবেছিলেন, কৃষ্ণনাথ কলেজে পড়ে বিনুই যদি নন্দাঘুন্টি উঠে যেতে পারে, ওর ছেলেরা এভারেস্টে অবধি উঠবে। তা এবারে ছেলে মেয়ে বউকে কাছে পেয়ে রমেশ আর কল্যাণী খুবই অভিভূত হয়ে যান। নন্দিতার কাছে সবই অপূর্ব। মাটিতে বসে খাওয়া, মাছের তেল কি লাভলি। মা, আপনি স্বচ্ছন্দে কলকাতায় কোনো পচা জায়গায় বেঙ্গলি রান্নার ক্লাস করতে পারেন। তনু বলেছিল, মা ক্লাস করবেন? রমেশ বলেছিল, মন্দ নয়। খাওয়া দাওয়ার পর বিনু রমেশকে স্বপ্ন দেখাতে বসে। এ বাড়িটার বয়স 100 তো হবে বা কিছু বেশি। জমি 10 কাঠা, জানোই তো। শোনো, পরিমল আর আমি এখন বাড়ি তৈরির প্রমোটার, কলকাতায় দুটো বাড়ি তুলছি। তোর নিজের? না না, 10 তলা বাড়ি, 40টা করে ফ্ল্যাট থাকছে। এটা সাইড বিজনেস। মনে হচ্ছে এই ব্যবসাটাই শেষ অবধি। দুটো বাড়িতেই আমাদের একটা করে ফ্ল্যাট থাকছে। তুমি তো থাকো কোম্পানির ফ্ল্যাটে, ভাড়া দেব। কত টাকা করে পাবো জানো? না বিনু। যাগে, এ বাড়িটা কি করবে?
আমি কিছুই করব না। আমাদের পর তোমরা যা করবে তাই হবে। না। বিনু আবার আরেক রকম গলায় বলেছিল, তোমরা আমাদের জন্য অনেক করেছ। আমরা তোমার কৃতজ্ঞ সন্তান। এখন আমরা চাই শেষ জীবনটা তোমরা একটু ভালো থাকো। আমরা তো ভালোই আছি। না বাবা, একে ভালো থাকা বলে না। হাউজিং এখানকার সবচেয়ে বড় সমস্যা, বিনু বলে এবং চুপ করে কিছুক্ষণ। রমেশ যেন গুরুত্বটা বোঝেন, সেই জন্য নিঃশ্বাস ফেলে বলে, বড় সমস্যা। মানুষের আবাসনের জন্য ছেলের এই উদ্বেগ দেখে রমেশ অবাক হন। বাসস্থান না থাকা বড় কষ্ট। আমার তো বাড়ি আছে। আমরা মনে করি এ বাড়িটা ভেঙে এখানে স্বচ্ছন্দে চমৎকার 8তলা বাড়ি তোলা যায়। প্রতি তলায় 4টে করে ফ্ল্যাট হবে। একতলা বা দোতলায় তোমাদের, আমার, অনু, তনুর একটা করে ফ্ল্যাট থাকবে। আমি তো বাস করতে আসছি না। আমার ফ্ল্যাটের ভাড়া তোমরা পাবে। চমৎকার নতুন বাড়িতে থাকবে, আরাম পাবে। একতলায় থাকলে তো একটু জমিও পাবে, কি বলো? হলধরের কি হবে? হলধর একদিন বাড়ির মালিক হবে। সেই ভয়েই বিনুকে এখন তাড়া করছে। বিনু সহাস্য মুখে বলে, ফ্ল্যাটের লোক চাকরদের ঘর, কল, পায়খানা দিচ্ছে। ওরা তোমার ভাগের ঘরটাতে থাকবে। সে তো অনেক টাকার ব্যাপার বাবা। যারা এক একটা ফ্ল্যাট 1.5 লাখ টাকায় কিনবে, তাদের টাকা দিয়ে বাড়ি হয়ে যাবে। সে তুমি বুঝবে না। বাড়ির নামটা মুছে যাবে কেন? ঠাকুরদার নামটাই থাকবে, সরোজ ভবন। আমরা যাব কোথায়? কয়েক মাসের ব্যাপার তো। তুমি আর মা অনুতনুর কাছে থাকবে, আমি খরচ দেব। বিনু আর পরিমলের বিপি হাউজিং অত্যন্ত ঝটপট কাজ করছে। কলকাতায় তোমার শিলাদিত্য আর সাথী অ্যাপার্টমেন্ট দেখিয়ে দেব, দেখলেই বুঝবে। দেখি, ভাবি। রমেশ ভাবছিলেন আর ভাবছিলেন। বিনু আসছিল আর আসছিল। অবশেষে একদিন রমেশ রাজি হলেন। দুজনে এক জায়গায় থাকছেন না, তাও তো বেশি দিনের ব্যাপার নয়। সে সময়ে অনু আর তনুর কত কথা। আমার ছেলে মেয়ে দাদুকে পেলে ভরতে যাবে। বহরমপুরে এলেই তো কত আনন্দ করে। তাই কি আনতে পারি? আমার 4টে ঘর, বড় বারান্দা, শ্বশুরবাড়ি জমজমাট। আমার মেয়েরাও দিদিমাকে খুব ভালোবাসে। মায়ের কাছে থাকলে ওদের শিক্ষাও ভালো হবে। সঙ্গ বলে কথা। জামাইরা কি মনে করবেন? কিসের কি, দাদা তো হাত খরচা দেবেই। আর তোমাদের আশীর্বাদে আমাদের তেমন অবস্থাও নয়, মনও নয় যে বাবা মা থাকলে সেটা ভার বোঝা মনে করব। কল্যাণী বোকার মতো বলেছিলেন, যার যার বাড়ি আছে, এখানে ফ্ল্যাট নিয়ে করবে কি? বিনু বলেছিল, ওটা ওদের প্রাপ্য মা। এমনি করেই শুরু হয়েছিল অধ্যায়। কল্যাণী ও রমেশ দুজন দুজনকে ছেড়ে থাকেননি কখনো। অনু, বাবার জন্য এইসবগুলোর ভুসি ভেজাস। সে লোক কিন্তু ঝাল মশলা খায় না। তুমি ভেবো না তো মা, বাবা কি খায় তা কি আমি জানি না? তনুও তোমাকে দেখবে। বাবা ওখানে যাবে, আমি এখানে আসব, তোমাকে নিয়ে যাব, বিনু বলেছিলে। আর আমি যাব, তোমরা আসবে। সেই তো বহরমপুরে পড়ে আছো, এই বাবদ খানিক ঘোরাও হবে। পিবি কোম্পানি না বিপি কোম্পানির কথা চলেছিল যতদিন, ততদিন রমেশ আর কল্যাণীর আদর ছিল খুব। বিনু মাসে মাসে টাকা দিচ্ছে। তনু বলে, বাবা সকালে হাঁটো, ছেলে মেয়েকে সেই জবা কুসুম শঙ্কাশং মন্ত্রটা শিখিয়ে দিও তো, ভালো জিনিস ওরা শেখে না। অনু কিঞ্চিত গুঁপো ছিল। ওর ছেলে মেয়েও 12তে না পৌঁছতেই গুঁপো। সূর্যমন্ত্র শিখতে ওদের ঝোঁক থাকা স্বাভাবিক নয়। দুজনেই ক্যাসেটে হিন্দি গানের অনুরক্ত। রমেশের ধারণা ছিল জামাই আপিসে যক্ষরক্ষ আর বাড়িতে অতীব নিরীহ। পরে বুঝলেন জামাইয়ের কোণের ঘরে আত্মনির্বাসন থাকার কারণ প্রত্যহ একই সঙ্গে কারণ সেবা
ও শ্যামার তৈলচিত্র পূজা। কেননা খেতে বসে সে একদিন রমেশকে বলল, যতদিন পারিস খেয়ে নে বেটা, তোর বেটিকে তুই চিনিস না, আমি চিনি। অনু কি দুঃখী? অনু কি নীরবে নির্যাতিতা? তাও তো নয়। সংসারে তার প্রবল আসক্তি, এবং অচিরে যে সে বহরমপুরে ফ্ল্যাট পাচ্ছে সে কথা জামাইকে যথেষ্ট শোনায়। জামাই বলে, দুহিতা হলেই বাপকে দুইবে, তুমিও দুইছ, আমার মেয়েও দুইবে। তনুও কল্যাণীকে কম যত্ন করেনি। তনু বড়ই কৃপণ, লোকজন রাখে না, নিজেই রাঁধে, ঠিকে ঝি দিয়ে বাড়ি চালায়। কিন্তু কল্যাণীর জন্য পাকা পেঁপে, সন্দেশ, পানের সরঞ্জাম কোনো ত্রুটি রাখেনি। ওর কষ্ট দেখে কল্যাণী হেসেলের ভার নিয়েছিলেন। পি এবং বি উভয়ে যতদিন মিলিত ছিল ততদিন রমেশের ও কল্যাণীর ও নির্বাসনটা ছিল খেলা খেলা। বাড়ি হবে, ওরা চলে যাবেন। কিন্তু উভয়ে এখন মুখ দেখা দেখি নেই। সেই থেকে ক্রমে ক্রমে অবস্থাটা বদলে গেছে। রমেশ অনেকবার বলেছেন, আমরা চলে যাই বিনু, আমরা মরে গেলে যা ইচ্ছে করো। তা হয় না বাবা, বাড়ির তো কিছুই হয়নি। হবে কেন? জমিদারি এলাকার কি চটক আছে? লালদিঘির ওধারে পরিমল জমি কিনেছে, আমাদের ফ্ল্যাটের মক্কেলদের ভাগিয়ে নিয়েছে। আমিও করব, দেখিয়ে দেব। তোমার ঠাকুরদার যেমন কাণ্ড, জমি কিনল ওখানে। জমিদারি এলাকা মানে পথ খারাপ, বিদ্যুৎ কম, মাঝে মাঝে বস্তি। রমেশ খুবই বিব্রত বোধ করেন। কিছু একটা করতে হবে। মাসে মাসে টাকা দেওয়াও তো 150 করে 300। বিনুর বাড়ির কাজের মেয়ে দুটো পায় 250 করে। নন্দিতার কুকুরের খরচও বোধহয় 500। রমেশের মনে হয় একদিন কল্যাণীকে তিনি ঘরে এনেছিলেন। কল্যাণী তার পরম অনুগত স্ত্রী। সেই কল্যাণীকে তিনি একটা জটিল আবর্তে ফেলে দিয়েছেন। নিজেও তলিয়ে যাচ্ছেন নিজে। বাবা ও মা অস্থায়ী নন, স্থায়ী এখন। জানার সঙ্গে সঙ্গে অনু আর তনুও বাস্তববাদী হয়ে যায়। বাবা যখন আছেন, বাজারটা দোকানটা, রোজ মাছ না খেলেই এবার সে ভালো। মা, রান্নায় অত তেল ঢেলো না। দাদা তো দিচ্ছে, এবারের মাংসটা না হয় মা আনাক। এসব কথা দুজনের মনেই ভাসে আর ডোবে। কল্যাণী, বলো না, সেই সিনেমাটার মতো হয়ে গেল সব। কোনটা গো? মনে করতে পারি না। ছেলেটা আর মেয়েটা, হ্যাঁ, স্টেশনে দেখা করত। আমাদের এই বয়সে। কল্যাণী মুখ অন্যদিকে ফেরান, আসতে বলেন, বাড়ি এসে গেছে, আর কথা থাক। তখন যে সব দিয়ে দিলাম। তনু বলেছিল, মা, তোমার যে ক্যাশ সার্টিফিকেট ছিল সে টাকাটা ধার পেলে বাড়িটা সারাতাম। ওই তো 6000 টাকা, তাও চায়। বলছিল, হ্যাঁ, 3 জনকে ভাগ করে দিয়ে আমরা। থাক, চলো। বাড়িতে ঢুকতে আজকাল রমেশের পা ওঠে না। ঢোকার সঙ্গে সঙ্গে একটা হাসির হররা কানে আসে। বাইরের ঘরে অবাক অবাক দৃশ্য। ক্যাসেটে বাজনা, হাসির হররা, বিয়ারের মগ হাতে কয়েকটা নারী ও পুরুষ। বিনু মুখটা হাঁ করে ও বন্ধ করে। নন্দিতা মগটি নামিয়ে রেখে চলে। একদম মনে ছিল না। এই যে এরা বিনুর মা আর বাবা, এরা আমাদের নতুন ব্যবসার পার্টনার, নন্দিতা প্রমোটার্স অ্যান্ড হাউজিং। আসুন আসুন, এগুলো কি? সজনে ডাঁটার ব্যাগটা দেখে নন্দিতা হেসে বলে, ভীষণ হেলথ বাতিক বিনুর মার। বিনু চাপা গর্জনে বলে, ওগুলো কিচেনে দিয়ে দাও। সত্যি মা, তোমাদের এই স্মল টাউন মেন্টালিটি। নন্দিতা ওদের ঠেলতে থাকে ও বলতে থাকে, আসছি ভাই রীতা, এইসব সবুজ সবুজ জিনিস যে কি ভালো। রীতা চেঁচিয়ে বলে, জলদি এসো, আসছি। সবসময় এইসব জিনিস। ওদের ঘরে ঢুকিয়ে নন্দিতা দরজা বন্ধ করে।
তারপর বলে, চিঠি পাননি? কিসের চিঠি? বাহ, আজ আসবেন না, সকালে লোক আসবে, আমরা বাইরে খাবো। আমি নিজে দুজনকে লিখিয়েছি বিনুকে দিয়ে। পোস্ট করেনি নিশ্চয়ই? কল্যাণীর মাথা ঘোরে। রমেশ ক্ষীণ স্বরে বলে, পাইনি তো, পেলে কি আর এখন? আর এলেন যদি এমন জঘন্য পোশাকে, আমরা কি টাকা দিই না? রীতা অলসো আমার কাজিন। ওরা যে কি ভাবল, আমি যে কি বলবো। এ সময় দড়াম করে বিনু ঢোকে। এসবের মানে? শুনছ, ওরা নাকি চিঠি পাননি। বাজে কথা। বাজে কথা নয় রে, পাইনি চিঠি। ওভাবে চুল মুঠো করে, ছাড়ে। তারপর বলে, নি, যাও ওখানে, আমি দেখছি। পকেট থেকে অনেক 100 টাকার নোট বের করে বিনু। গুনে গুনে 300 টাকা দেয়। তারপর বলে, আমাকে যথেষ্ট বেইজ্জত করেছ। এ ঘর থেকে বেরিয়েও না দয়া করে, আমরা না বেরোনো পর্যন্ত। মেরিকে বলে দিচ্ছি, কিছু একটা রেঁধে দেবে। ছি 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 ছি, ওদের সঙ্গে ব্যবসায় নামছি। যাদবপুর, নিউ আলিপুর, বহরমপুর, বর্ধমান, সর্বত্র হাই রাইস তুলব। রীতা নিজের কার মেয়ে জানো? ওদের সামনে এরকম পোশাকে সোশ্যাল ডিজাস্টার হয়ে গেল। বিনু বেরিয়ে যায়। ওরা বসে থাকেন বাক্যহারা হয়ে। যদি মিলিয়ে যেতে পারতেন, যদি পালিয়ে যেতে পারতেন। রমেশ মাথাটা হাতের ওপর রাখেন। মাথা ঘুরছে, জল খাবে? রমেশ মাথা তোলেন। বিচিত্র দুর্বোধ্য হাসেন। বলেন, না, জল খাবো না। কথা বলো না, বসে থাকো। কিছুক্ষণ বাদে মেরি ঢোকে। নন্দিতা মায়ের সরবরাহ করা কাজের লোক। পরনে নাইলন, চুলে বেনি, ম্যাচ করা জামা, পায়ে চটি। সর্বদা সুসজ্জিত না থাকলে বিনুদের ইজ্জত থাকে না। খানা বানায় মেম সাব? রমেশ হাত নেড়ে না বলেন। বেরোবার দরজা তো একটা না? এ কি দরওয়াজা? ও ঘরে বাজনা উদ্দাম। মেরি বলে, বিয়ার পার্টি চলতা হ্যাঁ, তুমি ওদিকে যাও। ওদিকে কত কাজ। স্ন্যাক তো বানা দিয়া। বেশ, যাও এখন। রমেশ রুমাল বের করে মুখ মুছেন। বলেন, ওঠো, চলো, 12টা বাজে। ওরা যে চলোই না। ওরা এখন যদি দুটোই বেরোয়? বিনু যদি... চলো দেখি, রমেশ চৌধুরী মরেনি এখনো। কিন্তু এখন ফিরলে মেয়েরা... ওঠো। রমেশ ও কল্যাণী ওঠেন। দরজাটা ওরা ওদিক থেকেই বন্ধ করে দিয়েছে। এখন রান্নাঘর দিয়ে বেরিয়ে বাইরের ঘর দিয়ে। ঘরে ভারী পর্দা, সিগারেটের ধোঁয়ায় কুয়াশা। বিনু বলে, আর একটা নাও। আরে বিয়ার তো। সে ঘরেই ঢোকেন রমেশ ও কল্যাণী। এ কি, তোমরা? চললাম বিনুবাবু, নমস্কার। হাত জোর করে বিনুকে নমস্কার করে বেরিয়ে যান রমেশ ও কল্যাণী। এ ঘরে সবাই নিমেষের জন্য স্থির চিত্র হয়ে থাকে। বিনুর মুখটা বোকা বোকা দেখায়। পথে বেরিয়ে রিকশা, তারপর যাদবপুর স্টেশন। স্টেশনের কাছে একটি খাবারের দোকানে ঢোকেন রমেশ। মিষ্টি দই 100 করে, 2টো রাজভোগ। আগে 2 গেলাস জল দিও ভাই, বড় পিপাসা। কয়েক ঘন্টা আগেকার হাস্যমুখী কল্যাণী এখন নির্বাক। খাও, সময় নেই। কল্যাণী আসতে বললেন। কোথায় যাবে? কোনো কথা নয়। তারপর শিয়ালদা। রমেশ টিকিট কিনে আনেন। বলেন, চলো, বসি গিয়ে। তুমি কি করছো বলবে? তোমাকে নিয়ে পালাচ্ছি। ইলোপ কি তরুণ তরুণীদের একচেটিয়া? আমি আর তুমি পালাচ্ছি। কোথায়? সেই বিনুর ভাষায় পচা শহরে।
জামা কাপড় পারলে হলধর নিয়ে আসবে, পারলে ওরা দিয়ে যাবে। জামা কাপড় কিনে নেব, গরিব যেমন কেনে। তারপর 4টে ঘরের দরকার কি, 2টো ভাড়া দেব। বাইরের আঙিনায় দোকান ঘর তুলে দেব 4টে। তুমি থামো তো, মদন বক্সি আছে, হাসির বর আছে, ব্যবস্থা করে দেবে। কিন্তু ছেলে মেয়ে, নো অ্যাপার্টমেন্ট। দান দাতব্য করে যাব, যা হয় করব। তুমি আমাকে ভাবো কি কালই উকিলের বাড়ি যাব। কল্যাণীর বুক মথিত করে বড় নিশ্চিন্তের একটা নিঃশ্বাস উঠে আসে। তিনি রমেশকে চমক দিয়ে হেসে বলেন, পান কিনে নাও বাপু, পথটা কি শুকনো মুখে যাব? রমেশ হাসেন, বলেন, কাল বিনুবাবু চমক খাবে, তারপর মজাটা দেখো। কল্যাণীও হেসে ফেলেন। ৭৭ বছরের এক কালো পাকানো বুড়ো আর ৭২ এক বুড়ির হাসিতে এমন ঢলাঢলি আর গলাগলি দেখে মাথার ওপরের ঘড়িটা অবাক হয়। আর লালগোলা প্যাসেঞ্জার এসে পড়ে। এমনভাবে চলেন ওরা যেন শুধু দুজনের জন্যই ট্রেনটা এসেছে। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন মহাশ্বেতা দেবীর লেখা গল্প দুজনে। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।